হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্প আকাশ ধোয়াময় পর্ব 28, লেখিকা সিদ্ধাতুল মুমতাজ। গাঢ় নীরবতা চারিদিকে। ঘড়ি টিকটিক শব্দটা যেন আত্মচিৎকার দিয়ে কাঁদছে। অসহ্য লাগছে, সাথে অজানা এক ভয়, হয়তো পাশে শুয়ে থাকা অপরিচিত মানুষটির ভয়। তো আর ঘুম আসছে না, অস্বস্তিতেও অসুখোস করছিল। হঠাৎ সে পিঠে ঠান্ডা স্পর্শ পেল, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। পিছন ফিরে দেখলো তার আর নীলাব্রের মাঝে ছোট্ট একটা কুশন পড়ে আছে। এটাই পিঠের সাথে বাড়ি খেয়েছে, কিন্তু তোহা ভাবছিল নীলাব্র ওকে স্পর্শ করছে। মনের এমন বিরক্তিকর ভাবনায় নিজেও খানিক বিরক্ত হলো তোহা। ভয়টা দূর হলেও বিব্রত লাগছে। এতটা বিব্রত ভাব আগে কখনো লাগেনি। তোহা দীর্ঘশ্বাস ছাড়ল। তখন নীলাব্র শান্ত গলায় বলল, ঠোঁটকাটা আপু, আপনি কি ঘুমিয়ে গেছেন? তুহা অপ্রস্তুত গলায় উত্তর দিল, জি হ্যাঁ, মানে না। মানে কেন? তোয়া কি বলতে কি বলবে বুঝতে পারছে না। নীলাব্র ওর দিকে ঘুরে মুচকে এসে বলল, হ্যাঁ নাকি না, কোনটা? নীলাব্র হাসিতে তুহা লজ্জা পেল। ওকে এত কাছ থেকে দেখে অস্বস্তিতে আর শুয়ে থাকার শক্তি পেল না তুহা। তাই উঠে বসলো, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ঘুম আসছে না। নীলাব্র উঠে বসলো এবং বলল, আমারও ঘুম আসছে না। সব কিছু কেমন অদ্ভুত লাগছে। জীবনের প্রথম বাসর তো আর চোখে তাকাতে নীলাব্র অপ্রস্তুত গলায় আবার বলল, মানে এই প্রথম কোনো মেয়ের সাথে এক বিছানায়। কেমন জানি একটু। এটা বলে নীলাব্র মাথার পিছন দিকে চুলকে হাসল। তোহা গম্ভীর মুখে বলল, শুধু কি আপনার জন্যই কেমন জানি, আমার জন্য না? আমি কি এর আগে কখনো কোনো ছেলের সাথে এক বিছানায় থেকেছি? শুধু ছেলে কেন, মেয়েদের সাথেও আমি এক বিছানায় ঘুমাতে পারি না। তাই আমার জন্য তো প্রথম। নীলাব্র জিভ কেটে বলল, তো আমি কখন বললাম আপনার জন্য দ্বিতীয়? আমাদের দুজনের জন্যই প্রথম, তাই তো অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। তাও সমস্যা নেই, আপনি শুধু আজকে রাতটা ম্যানেজ করুন। সকাল হলেই আমি চলে যাব। তারপর আবার কবে আসছি ঠিক নেই। তখন আপনি শান্তিতে একা বিছানা নিয়ে ঘুমাতে পারবেন। মানে আপনি কোথায় যাবেন? কেন, আমাদের এনজিওতে। ওইটাই আমার একমাত্র ঠিকানা। এনজিওতে যাবেন কেন? এটা কোনো কথা হলো নাকি? আপনার বাড়ি, আপনার ঘর, আর আপনি চলে যাবেন? প্রয়োজন হলে আমি চলে যাব। সকালে উঠে নিজের বাসায় চলে যাব। আমার জন্য আপনাকে রুম ছাড়তে হবে না। কোনো দরকার নেই। তোয়া কথা বলতে বলতে বিছানা থেকে নেমে যাচ্ছিল। নীলাব্র তখন ওরা হাত ধরে বলল, না ম্যাডাম, প্লিজ আপনি যেন না। আপনি চলে গেলে আঙ্কেল ভাববে আমি আপনাকে তাড়িয়েছি। তোয়া কপালে ভাঁজ ফেলে কৌতূহল প্রকাশ করলো, কোন আঙ্কেল? আঙ্কেল মানে খন্দকার আঙ্কেল? তোয়ার কণ্ঠে বিস্ময়। আমি তো জানি উনি আপনার বাবা। আঙ্কেল হলো কবে থেকে? নীলাব্র একটু থেমে বলল, আঙ্কেলের কাছে আমি নিজের ছেলের মতো। আসলে মতো না, নিজের ছেলেই, কিন্তু তাও আঙ্কেল বলে ডাকি। মানে? আচ্ছা আগে বলুন তো, আপনি কি এই পুরো পরিবারটা আমার আপন পরিবার ভাবছেন? অবশ্যই। তাহলে তো ম্যাডাম আপনার জন্য বস্তা বস্তা সমবেদনা। তো অবাক হয়ে হাসার চেষ্টা করলো, মানে কি? নীলাব্র ব্যাখ্যা করে বোঝালো। নীলাব্রর সাত কুলে কেউ নেই। খন্দকার সাহেব শুধু ওকে দত্তক নিতে চান। তোয়া সব কিছু শুনে তাজ্জব হয়ে গেল। কিন্তু এটা জানার পর আর নিজেকে ততটা অপরাধী মনে হচ্ছে না তোহার, যতটা অপরাধী একটু আগে মনে হচ্ছিল। এর সঠিক কারণটা সে নিজেও জানে না। নীলাব্র বলল, প্লিজ আর কয়েকটা দিন একটু কষ্ট করে এ বাসায় থাকুন। আঙ্কেল আন্টি খুব ভালো, আপনার কোনো অসুবিধাই হবে না। আপনি শুধু 1 মাস ম্যানেজ করে নিন, তারপর আমি দেখি একটা ব্যবস্থা করব। তোহা মৃদু হেসে বলল, কী ব্যবস্থা করবেন আপনি? নীলাব্র চিন্তা করে বলল, দেখি একটা আলাদা বাসা ম্যানেজ করা যায় কি না। তোয়ার চোখ বড় হয়ে গেল। আলাদা বাসা কেন? মানে বাসাটা মেইনলি আমার জন্যই, কিন্তু আন্টি আঙ্কেলকে বলবো আপনাকে নিয়ে আলাদা বাসায় উঠছি। এ কথা বলে আপনাকে অন্তত এই বাসা থেকে বের করে আনা যাবে। তারপর আপনি আপনার বাসায় চলে যাবেন আর আমি আমার বাসায়, সিম্পল। তোয়া ঠোঁট উল্টে বাহবা দেওয়ার মতো করে বলল, ওয়াও, গ্রেট আইডিয়া। তারপর আন্টি আঙ্কেল যদি কখনো আপনার বাসায় আসে বা কখনো জানতে চায় আমি কই, আমার খোঁজ খবর নিতে চায়, তখন কি বলবে? নীলাব্র ব্রুকুসকে দায়সারা ভাব বলো, তখন একটা কিছু বুঝিয়ে দেওয়া যাবে। আর না হলে আপনি আর আমি মাঝে মাঝে একসাথে বাসায় এসে আন্টি আঙ্কেলের সাথে দেখা করে যাব। প্রবলেম কই?
ওনারা তো মনে করবে আমাদের মধ্যে সব ঠিক, কিন্তু ভিতরে ভিতরে আমরা নিজেদের মতো ডিভোর্স নিয়ে আরামে চিল করব। কেউ বুঝতে পারবে না। দারুণ না? হা হা। নীলার ওপর হাসছে। তোয়া হেসে পেল, কিন্তু বলল, এভাবে সবার সাথে মিথ্যে বলাটা কি ঠিক হবে? পরে জানতে পারলে তো ওরা ঠিকই কষ্ট পাবে। নীলাব্র হঠাৎ তোহার মুখের কাছে ঝুঁকে বলল, এছাড়া কি আমাদের কিছু করার আছে ম্যাডাম? নাকি আপনি আবার চাইছেন আমার সাথে সংসার করতে? তোহা অপ্রস্তুত হয়ে নীলাব্রের দিকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর আমতা আমতা করে বলল, না সেটা চাইছি না, এমনি বললাম আর কি। কষ্ট তো পেতেই পারেন। এত আয়োজন করে আমাদের বিয়ে দিলেন, ওনারা আর শেষ কিনা আমরা নিজেদের মতো আলাদা হয়ে যাব? ওনাদের একবার জানাবো পর্যন্ত না। এতে তো কষ্ট পাবেই। নীলাব্র দীর্ঘশ্বাস ছাড়ল। আর তো কিছু করার নেই। ওনাদের খুশি রাখতে চাইলে আমাদের একসাথে থাকতে হবে। সেটা তো আর সম্ভব না। তোয়া চুপ। নীলাব্র উত্তরে আসায় তোহার মুখের দিকে তাকালো। তোয়া শান্ত দৃষ্টিতে মাথা ডান বাম করালো। নীলাব্র ভ্রু নাচিয়ে বলল, সেটাই, চলুন তাহলে এবার শুয়ে পড়ি। তোয়া খুব সংকোচ নিয়ে নীলাব্রকে একটা প্রশ্ন করে ফেলল, আমাদের বিয়ের ব্যাপারটা কি রিম্মি ম্যাডাম জানে? নীলাব্র বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, না, উনি জানবে কোত্থেকে? ও। নীলাব্র চোখ খুলে তোহার দিকে তাকালো। কেন? জানলে ভালো হতো। না, একদমই না। ওনাকে আর জানানোর প্রয়োজন নেই। এসব নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হবে। ঝামেলা হওয়ার কি আছে? হতেই পারে। উনি তো আপনাকে পছন্দ করে, তাই না? নীলাব্র হেসে চোখ বন্ধ করে বলল, এই কথা আপনাকে কে বলল? কে বলেনি, আমি নিজেই বুঝেছি। বেশি বুঝে ফেলেছেন, ঘুমান এখন। ওনাকে কাল বাসায় নিয়ে আসবেন, আমি বুঝিয়ে বলবো। কালকে আনতে হবে? কেন, সমস্যা? আসলে উনি এখনও ঢাকায় ফিরেছে কিনা আমি তো নিশ্চিত জানি না। মানে আপনারা একসাথে ঢাকায় আসেননি? না তো, একসাথে কীভাবে আসবো? তবে একসাথে দুজন কিডন্যাপ হয়েছিল। কে কিডন্যাপ করেছে জানেন? আপনার মিস্টার ক্রাশ। নীলাব্র গলায় সবসময়ের মতো রসিকতা। তোহার চোখ দুটো গোল আলোর মতো হয়ে গেল। মুহূর্তে সেই চোখ ছোট করে তোহা বিস্ময় প্রকাশ করলো। মানে? নীলাব্র শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, এখনও কিচ্ছু জানেন না? আমি তো আরও ভাবলাম আমাদের কিডন্যাপ হওয়ার খবর শুনেই আপনি পালিয়েছেন। তাই তো আপনাকে খুঁজতে আমির আমাকে এত দূর পাঠিয়েছে। আমির আপনাকে পাঠিয়েছে আমাকে খুঁজতে? তো আর চোখ পিটপিট করে আমার প্রশ্ন করলো, মানে আপনি এসেছিলেন আমাকে আমেরিকার কাছে ধরে নিয়ে যেতে? নীলাব্র মাথা নেড়ে বলল, বলতে পারেন। বুঝলাম না, যদি ওর কাছে ধরে নিয়ে যাবেন তাহলে? যদি ওর কাছে ধরে নিয়ে যাবেন তাহলে আমাকে নিয়ে পালিয়ে এসেছিলেন কেন? আর এখন আমাকে বিয়েই বা করলেন কেন? পালিয়ে আসার আগে তো জানতাম না আমির হাতে কিডন্যাপ হতে হবে। আর বিয়ে তো করেছি পরিস্থিতির চাপে। আর রিমি ম্যাডাম কই? নীলাব্র শীষ বাজিয়ে বলল, ওখানেই আছে। তো আর সরু কণ্ঠে চিৎকার দিল, কি? আপনি রিম্মি ম্যাডামকে ওই হায়নার কাছে রেখে এসেছেন? নীলাব্র ঠোঁটের নিচে হাত রেখে চিন্তা করে বলল, হায়না? আগে না শুধু জানোয়ার ছিল? তো ধমক দিল, ফাজলামের এখন। আগে বলুন, এমন কাপুরুষের মতো একটা কাজ কীভাবে করলেন আপনি? ছি। তোয়ার চোখে অশ্রু টলমল। নীলাব্র মৃদু হেসে বলল, আচ্ছা, আমাকে কি মনে করেন আপনি? আপনি যা, আপনাকে তাই মনে করি। আপনি কাপুরুষ একটা। কাপুরুষ মানে কি? কাকের বংশধর? দেখ, কথা বলবেন না আমার সাথে। আপনি এত জঘন্য একটা কাজ করেছেন, সেজন্য লজ্জা হওয়া উচিত আপনার। যদি ন্যূনতম কমন সেন্স থাকতো তাহলে আমার দাঁত বের করে হাসতে পারতেন না। আমি এখন আন্টি আঙ্কেলকে এ বিষয়ে জানাবো। তো বিছানা ছেড়ে নামতে নিতে নীলাব্রকে থামিয়ে বলল, আরে শুনুন, কথা বলার সুযোগ তো দেবেন। তো জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকালো। নীলাব্র বলল, আপনাকে কে বলেছে মিস রিম্মিকে আমি ওখানে একা ফেলে এসেছি? আপনি তো বলেন। নীলাব্র রহস্যে বলল, শুনুন, আসলে গ্রামে উৎস ভাইয়ের একটা শুটিং প্লেস ঠিক করা ছিল। উৎস ভাইকে চিনেছেন? নাটক নির্মাতা উৎস আহমেদ। আপনাকে যেদিন তুলে আনতে গিয়েছি, এরপর দিন সকালে কিন্তু উৎস ভাইয়ের পুরো টিম সহ গ্রামে ভিজিট করতে আসার কথা। যখন আমি মিস রিম্মিকে রেখে ওখান থেকে বের হয়েছিলাম তখন সকাল আনুমানিক 8টা অথবা 8:30 বাজে।
উৎস ভাইরা তখন গ্রামে। আমি উৎস ভাইকে ফোন করে আমিরের গুপ্ত কুটুরের ঠিকানা জানিয়ে শুধু বলেছি রিম্মির দিকে খেয়াল রাখতে। উনি সময় মতো রিম্মিকে ওখান থেকে বের করে আনবেন। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমি রিম্মিকে একা ছেড়ে আপনাকে খুঁজতে আসিনি, বরং ওদের হেফাজতে মিস রিম্মিকে ওখানে রেখে এসেছি। আর নিজে এত দূর ছুটতে ছুটতে এসেছি আপনাকে খোঁজার জন্য। বুঝেছেন কিছু? যার জন্য চুরি করি সেই বলে চোর। শেষ কথাটা নীলাব্র হালকা অভিমান মিশিয়ে বলল। তো আর একটু শান্ত হলো, মাথার চুলগুলো একপাশে সরিয়ে এনে বলল, ও তো সেটা বুঝিয়ে বলবেন না? রিম্মি ম্যাডাম কি তাহলে শুটিংয়ের জন্য এখনও গ্রামে আছে, নাকি ফিরে এসেছেন? আজকে ফেরার সম্ভাবনা নেই, হয়তো কাল আসতে পারে। ও, তবু আপনার একবার ফোন করে খোঁজ নেওয়া উচিত। আপনার কি মনে হয় ফোন না করে আমি এত নিশ্চিন্তে আছি? বিকেলে একবার ফোন করেছিলাম, উনি সেফ আছে, বরং আপনাকে নিয়ে টেনশন করছে, কারণ তখনও আমি আপনাকে খুঁজে পাইনি। তো আর ঠান্ডা গলায় বলল। ও, নীলাব্র হাই তুলতে তুলতে বলল, অনেক রাত হয়েছে ম্যাডাম, এবার একটু ঘুমানোর দরকার। ঘুমান, আপনিও ঘুমান। নীলাব্র অপর দিকে কাত হয়ে শুয়ে পড়েছে। কয়েক মিনিটের মাথায় ঘুমিয়ে গেল। তোয়া বসে বসে ভাবতে লাগলো, বিয়ের বিষয়টা নিয়ে নীলাব্র মোটেও অসন্তুষ্ট না। ওর জায়গায় অন্য কোনো ছেলে হলে এতক্ষণ জ্বর তুলে ফেলতো, অযথা মাথা গরম করতো, বকাঝকা করতো। কিন্তু নীলাব্র মাথা ঠান্ডা রেখে কত সহজে সমাধান করে দিল। তোয়াকে কটাক্ষ করে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করলো না। তো ভীষণ অবাক নীলাব্রের আসনে, এত ধৈর্যশীল মানুষও হয়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।